হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি আলোচনা করব তোমাদের প্রিপোজিশনের 5th ক্লাস নিয়ে। তো প্রথম 4টি ক্লাসে আমি কী কী নিয়ে আলোচনা করেছিলাম আরেকবার আমি রিপিট করে দিই। সেগুলো হচ্ছে প্রিপোজিশনের ডেফিনেশান, তার এক্সাম্পল, তার যে ক্লাসিফিকেশান সেইগুলো ডেফিনেশান উইথ এক্সাম্পল আলোচনা করেছিলাম। এছাড়া আমি ওর যে স্থান কাল পাত্রভেদে এটি কটি ভাগে ভাগ করা যায় বা কীরকম ভাগে ভাগ করা যায় সেটাও আলোচনা করে দিয়েছিলাম। এছাড়া আমি একটা ছক বুঝিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কোন বিভক্তি থাকলে কোন প্রিপোজিশন হয় এবং সেটার কি এক্সাম্পল হয়, আমি সেটাও সুন্দর করে করিয়ে দিয়েছিলাম। এবং এরপরে আমি করেছিলাম অনেক কটা প্রিপোজিশন যেগুলো সিঙ্গেল দিয়ে আছে এখনও পর্যন্ত যেগুলো হচ্ছে, এবং আজকে এই সিঙ্গেল যে প্রিপোজিশন আজকে এটা অল্প কিছুটা আছে ওটাকে করিয়ে দিয়ে আমি এরপরে এই ডবল প্রিপোজিশন বা ট্রিপল প্রিপোজিশন একসাথে দুটো বা তিনটে যে প্রিপোজিশন এগুলোর মধ্যে কী ন্যূনতম পার্থক্য বা কিছু ডিফারেন্স আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তো তোমাদের সাথে আমি বেশি বাক্য ব্যয় বা বেশি সময় নষ্ট না করে আমি নেক্সট স্লাইডিংয়ের দিকে চলে যাচ্ছি। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ আপ, অর্থাৎ আপের ব্যবহার। এখানে আপের ব্যবহার বলেছে আপ ইজ ইউজ টু ইন্ডিকেট এ হায়ার পজিশন অর স্টেট অ্যাওয়েক অর অ্যাক্টিভ স্টার্টিং অর হ্যাপেনিং, signifies an increase in amount or level or intensity, used in various phrasal verbs, idiomatic expressions, and indicates something is finished or used completely। অর্থাৎ আপ ব্যবহার করতে এখানে বলছে যে আপের এই অর্থে ব্যবহৃত হয় যে কোনো কিছুর পজিশান বোঝাতে ব্যবহৃত হয় বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়, কোনো কিছু জেগে ওঠা অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছু শুরু হয়েছে বা ঘটছে এই অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছুর যে তীব্রতার পরিমাপ বা যে স্তর বাড়ছে এমন কিছু হলে সেক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন রকম ভেরিয়াস যে ফ্রেজাল ভার্ব সেখানে ক্ষেত্রে এবং যে প্রবচন বাগধারা তার ক্ষেত্রে কিন্তু আমরা আপ ব্যবহার করতে পারি। এবং এছাড়া দেখো এখানে কোনো কিছু সম্পূর্ণরূপে শেষ হয়েছে এই অর্থেও বা এটা নির্দেশ করতেও আমরা কিন্তু আপ কথাটি ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দেখো বলেছে সি ক্লাইম্বস আপ দ্য ট্রি, অর্থাৎ সে গাছের ওপর উঠল। দ্য পার্টি ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন, দলটি মাউন্টেন বা পাহাড়ের চূড়ায় উঠল। এরপরে আসছি ইউজ অফ অ্যামং, অর্থাৎ অ্যামংয়ের ব্যবহার। অ্যামংয়ের ব্যবহারে বলেছে দেখো অ্যামং ইজ ইউজ টু ইন্ডিকেট সারাউন্ডেড বাই এ গ্রুপ, পার্ট অফ এ গ্রুপ অ্যান্ড ডিনোটস শেয়ারিং অর ডিস্ট্রিবিউটিং। অর্থাৎ এমন এই অর্থে ব্যবহৃত হয় বা এমন অর্থে ব্যবহার করা হয় যেটা নির্দেশনা বোঝাতে, সেটা হচ্ছে যে কোনো কিছু ঘিরে থাকা এই নির্দেশ করতে, কোনো যে পার্ট অফ গ্রুপ বা কোনো গ্রুপে বা কোনো অংশের কোনো কিছু গ্রুপের যে অংশ বিশেষ বোঝাতে ব্যবহৃত হয়, এবং কোনো কিছু ডিস্ট্রিবিউট করছে বা বিতরণ করছে এমন ক্ষেত্রেও কিন্তু আমরা এমন কথাটা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখো বলেছে ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে চকলেট বিতরণ করো। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ উইদিন, অর্থাৎ উইদিনের ব্যবহার। উইদিনের ব্যবহার বলেছে উইদিন ইজ ইউজ টু ইন্ডিকেটিং ফিজিক্যাল লোকেশন, রেফারিং টু টাইম, এক্সপ্রেসিং লিমিটস অর স্কোপ অ্যান্ড ইন্ডিকেটিং ইনক্লুশন, অর্থাৎ কোনো যে ভৌতিক সীমা বা ভৌত সীমা অবস্থান সেটা বোঝাতে, কোনো কিছু যে সময়সীমা কোনো সময় সেটা নির্দেশ করতে বা রেফার করতে, কোনো যে এক্সপ্রেসিং লিমিট মানে কোনো যে লিমিট বা সীমা সেটা বোঝাতে, এবং যে কোনো কিছু অন্তর্ভুক্তি নির্দেশ করতে আমরা উইদিন ব্যবহার করব। এক্সাম্পল দেখো বলেছে আই উইল রিপে দ্য লোন উইদিন এ উইক, অর্থাৎ আমি এক সপ্তাহের মধ্যে লোনটা বা ঋণটা পরিশোধ করব। ইউজ অফ আপন বলেছে দেখো আপনের ব্যবহার বলেছে যে আপন ইজ ইউজ টু ইন্ডিকেট ডিপেন্ডেন্সি, ইন্ডিকেটিং পজিশন, ইন্ডিকেটিং টাইম অ্যান্ড মেটাফরিক্যাল ইউজেস, অর্থাৎ আপন কথাটা এই অর্থে ব্যবহৃত হয় যে ডিপেন্ডেন্সি বা নির্ভরতা বোঝাতে, কোনো কিছু ইন্ডিকেটিং কোনো পজিশন নির্দেশ করতে, ইন্ডিকেটিং টাইম কোনো সময় বোঝাতে, এবং মেটাফরিক্যাল ইউজেস বা রূপক অর্থে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো বলেছে চিলড্রেন ডিপেন্ড আপন দেয়ার প্যারেন্টস, অর্থাৎ শিশুরা তাদের পিতামাতার ওপর নির্ভরশীল।
এরপরে আমরা আসি ইউজ অফ উইদাউট, অর্থাৎ উইদাউটের ব্যবহার। এখানে বলেছে উইদাউট ইজ ইউজ টু ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ নাথিং, অর্থাৎ উইদাউট এই সেন্সে বা এটা নির্দেশ করতে ব্যবহৃত হয় যে কোনো কিছু নেই বা কোনো কিছুর অনুপস্থিতি বা যেটা ধরো অভাববোধ, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা উইদাউট কথাটা ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দেখো, হি ড্রিউ এ লাইন উইদাউট এ রুলার, সে স্কেল ছাড়াই একটি লাইন টানলো বা রেখা টানলো। এরপর আমরা চলে আসি নেক্সট রাইডিংয়ের দিকে। নেক্সট রাইডিংয়ে দেখো বলেছে ইউজেস অফ আপ টু, অর্থাৎ আপ টু এর ব্যবহার। এখানে দেখো আপ টু বলেছে, আপ টু ইজ ইউজ টু ইন্ডিকেট টু লিমিটস ইন টাইম অ্যান্ড কোয়ান্টিটি অর ডিগ্রি। ইট ইজ অলসো রিটেন অ্যাজ টু সেপারেট ওয়ার্ডস, অর্থাৎ আপ টু কথাটা এই অর্থে ব্যবহৃত হয় যে কোনো সময়ের সীমা বোঝাতে, কিংবা কোনো যে কোয়ান্টিটি বা পরিমাপ অথবা যে ডিগ্রি সেটার ক্ষেত্রে কিন্তু আপ টু কথাটা ব্যবহৃত হয়। এবং এই আপ টু কথাটা কিন্তু দুটো সেপারেট ওয়ার্ড হিসাবে বা পৃথক শব্দ হিসাবে ব্যবহৃত হয়। এই দেখো আপ টু যে শব্দটা, এটা দুটো আলাদাভাবে দেওয়া আছে, যেমন উইদিন, উইদাউট, এগুলো দেখবে একসাথে লেখা হয়, কিন্তু আমরা আপ টু কথাটা লিখতে গেলে আপ আর টু এর মাঝে সিঙ্গেল স্পেস দেব ন্যূনতম। ওকে, এরপর আমরা চলে আসি এক্সাম্পলের দিকে। দেখো এক্সাম্পল বলেছে দ্য ডিসকাউন্ট ইজ আপ টু 50%, অর্থাৎ এখানে জিনিসপত্রের ওপর 50% ছাড় আছে বা কেনাকাটার ওপর 50% ছাড় আছে। ইউ ক্যান স্পেন্ড আপ টু 4 আওয়ার্স অন দিস প্রজেক্ট, অর্থাৎ আপনি এখানে বা এই প্রকল্পে 4 ঘন্টা সময় ব্যয় করতে পারেন। এরপর আমরা চলে আসছি নেক্সট রাইডিংয়ের দিকে। তো দেখো নেক্সট রাইডিংয়ে দেখো ডিফারেন্স ইন ইউজ অর পার্টিকুলার ইউজ অফ সাম প্রিপোজিশনস, অর্থাৎ যে বিভিন্ন রকম প্রিপোজিশন সেগুলোর ব্যবহার। এতক্ষণ আমরা কী করলাম, সিঙ্গেল প্রিপোজিশন, যেমন দেখো ফর, সিন্স, ফ্রম, এগুলো আমরা কি করেছি, একটা একটা করে ব্যবহার শিখেছি, এর এক্সাম্পল দিয়েছি। এখানে কিন্তু এগুলোর মধ্যেও দেখো কিছু মিল আছে, কোনো কিছু সময় বা কোনো কিছু পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এর যে ন্যূনতম পার্থক্য সেটা বোঝাতে আমরা এখানে এই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এখানে দেখো প্রিপোজিশনে এগুলো দেওয়া আছে। তো কী কী আছে না, ফর ভার্সেস সিন্স ভার্সেস ফ্রম, অর্থাৎ ফর, সিন্স আর ফ্রমের মধ্যেকার যে ব্যবধান সেটা নিয়ে আলোচনা করছে। তো দেখো এখানে বলেছে ফর ডিনোটস পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ফর বোঝাতে কোনো সময়কাল বোঝাতে ব্যবহৃত হয়। সিন্স ডিনোটস পয়েন্ট অফ টাইম, কোনো সময়ের পয়েন্ট বা কোনো সময়কে বোঝাতে ব্যবহৃত হয়। আবার দেখো ফ্রম বলতে বোঝাচ্ছে ফ্রম রেফার্স টু এ পয়েন্ট অফ টাইম ইন অল টেন্সেস, অর্থাৎ যে বিভিন্ন টেন্স অর্থাৎ ক্রিয়ার কালে বিভিন্ন রকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে টেন্স, সেখানে ক্ষেত্রে যে রেফার্স বা কিছু পয়েন্ট অফ টাইম সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম কথাটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো বলেছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 4 ইয়ার্স, আমি এখানে 4 বছর ধরে কাজ করছি। তারপরে দেখো বলেছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2019, অর্থাৎ আমি এখানে 2019 সাল থেকে কাজ করছি। তারপরটা বলেছে দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফ্রম 10 AM টু 4 PM, অর্থাৎ আমি এখানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করছি। বোঝা গেল? এবার আমরা চলে আসবো নেক্সট রাইডিংয়ের দিকে। দেখো নেক্সট রাইডিংয়ে বলেছে অ্যামং ভার্সেস বিটুইন ভার্সেস অ্যামংস্ট, অর্থাৎ অ্যামং, বিটুইন আর অ্যামংস্টের মধ্যে পার্থক্য বোঝাতে। তো দেখো এখানে বলেছে অ্যামং ডিনোটস ফর 3 or more পিপলস অর থিংস, অর্থাৎ অ্যামং কথাটি ডিনোট করছে বা নির্দেশ করছে 3 জন ব্যক্তি বা বস্তুর মধ্যে। বিটুইন ডিনোটস ফর 2 ডিস্টিংক্ট পিপল অর থিংস, অর্থাৎ বিটুইন ডিনোটস করছে দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। অ্যামংস্ট ডিনোট সেম অ্যাজ অ্যামং বাট মোর ফর্ম্যাল অর পোয়েটিক, অর্থাৎ অ্যামংস্ট কথাটাও অ্যামংয়ের মতো নেই, কিন্তু এটি কোনো আনুষ্ঠানিক বা কাব্যিক রূপে ব্যবহৃত হয়। ওকে, এরপর আমরা চলে আসি এক্সাম্পলের দিকে। এক্সাম্পল বলেছে দ্য সিক্রেট ওয়াজ শেয়ার্ড অ্যামং দ্য গ্রুপ অফ ফ্রেন্ডস, গোপন কথাটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দ্য সিক্রেট ওয়াজ শেয়ার্ড বিটুইন জয় অ্যান্ড বিজয়, অর্থাৎ গোপন কথাটি জয় এবং বিজয়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল। দ্য সিক্রেট ওয়াজ শেয়ার্ড অ্যামংস দ্য ভিলেজার্স কোয়াইটলি, অর্থাৎ গোপন কথাটি গ্রামের লোকেদের মধ্যে শান্তভাবে ছড়িয়ে পড়েছিল। বোঝা গেল? এবার আমরা চলে এসেছি নেক্সট রাইডিংয়ের দিকে। দেখো নেক্সট রাইডিং খুলে গেছে। নেক্সট রাইডিংয়ে বলেছে অন টাইম ভার্সেস ইন টাইম। ওকে,
তো এগুলোর মধ্যে কি পার্থক্য আমরা চলো জেনে নিই। অন টাইম ডিনোটস শিডিউল টাইম, অর্থাৎ নির্ধারিত সময় বোঝাতে আমরা অন টাইম ইউজ করি। ইন টাইম ডিনোটস ইন দ্য গিভেন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে আমরা ইন টাইম ব্যবহার করি। এক্সাম্পল দেখো, উই রিচড দ্য এক্সামিনেশন সেন্টার ইন টাইম, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছি। তারপরে দেখো পরে বলেছে দ্য এক্সামিনেশন উইল বি স্টার্টেড অন টাইম, অর্থাৎ পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শুরু হবে। এরপর আমরা চলে আসছি বিসাইড ভার্সেস বিসাইডসের মধ্যে, অর্থাৎ বিসাইড এবং বিসাইডসের মধ্যেকার যে পার্থক্য সেটা আলোচনা করব। এবার দেখো এখানে বলেছে বিসাইড ডিনোটস নেক্সট টু অর অ্যাট দ্য সাইড অফ, অর্থাৎ কোনো কিছু পাশে বোঝাতে আমরা বিসাইড কথাটা ব্যবহার করব। বিসাইডস ডিনোটস ইন অ্যাডিশন টু অর অ্যাপার্ট ফ্রম, অর্থাৎ কোনো কিছুর অতিরিক্ত বোঝাতে আমরা বিসাইডস কথাটা ইউজ করব। এক্সাম্পল দেখো এখানে দিয়েছে দ্য ওল্ড ম্যান স্যাট বিসাইড হিজ ডটার, বৃদ্ধ মানুষটি তার মেয়ের পাশে বসেছিল। হি নোজ বেঙ্গলি বিসাইডস হিন্দি, তিনি হিন্দির পাশাপাশি বাংলা জানেন। ওকে, এবার আমরা চলে আসবো নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে অ্যাক্রস ভার্সেস থ্রু, অর্থাৎ অ্যাক্রস এবং থ্রুর মধ্যে পার্থক্য। তো দেখো এখানে বলেছে অ্যাক্রস ডিনোটস ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, অর্থাৎ অ্যাক্রস বলতে বোঝায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। থ্রু ডিনোটস ওয়ান সাইড এন্ড টু অ্যানাদার সাইড এন্ড, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিন্তু পাশ দিয়ে নয়, এটা কোনো কিছুর ভেতর দিয়ে যাচ্ছে এমন অবস্থা বোঝাতে কিন্তু আমরা থ্রু কথাটা ইউজ করি। এক্সাম্পল দেখো বলেছে সি ইজ ওয়েটিং ফর মি অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার অপর প্রান্তে আমার জন্য অপেক্ষা করছে। দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল, ট্রেনটা টানেলের ভেতর দিয়ে চলে গেল। এরপর আমরা চলে আসছি ওভার ভার্সেস অ্যাবভ, অর্থাৎ ওভার আর অ্যাবভের মধ্যে পার্থক্য। এখানে দেখো বলেছে ওভার ইজ জেনারেলি ইউজড ফর এ পয়েন্ট জেনারেলি হায়ার, কোনো কিছুর অনেকটা ওপর দিয়ে বোঝাতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার কথাটা ইউজ করবি। অ্যাবভ ইজ জেনারেলি ইউজড ফর এ পয়েন্ট ডাইরেক্টলি হায়ার, অর্থাৎ কোনো কিছুর ওপর দিয়ে ওপরে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাবভ বুঝি। অর্থাৎ দেখো এখানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, যাই হোক আমি এখানে এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিই। এক্সাম্পল দেখো বলেছে অন আওয়ার ওয়ে টু কলকাতা আওয়ার প্লেন ফিলিউ ওভার দ্য মিডল ইস্ট, অর্থাৎ কলকাতা যাওয়ার পথে আমাদের প্লেনটি বা বিমানটি মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে উড়ে গেল। মাই নেবার্স অ্যাবভ মাই ফ্ল্যাট ডিস্টার্ব মি ভেরি ওফেন, অর্থাৎ আমার ফ্ল্যাটের ওপরে থাকা প্রতিবেশীরা আমাকে প্রায়শই বিরক্ত করে। হয়ে গেল। এখান পর্যন্ত আমি যে ডবল যে মানে পার্থক্যগুলো প্রিপোজিশনে সেই ভাগগুলো করিয়ে দিলাম, এবং পরবর্তী দিন আরও আমি কিছু ভাগ নিয়ে আসবো, এবং যে ফিক্সড প্রিপোজিশনের পোর্শনটা সেটা এর পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসার চেষ্টা করব। এই চ্যাপ্টারটি যে ক্লাস সেটা একটু অন্যান্য ক্লাসের তুলনামূলক বড় হবে। যাই হোক, আমরা এরপরে নেক্সট স্লাইডিংয়ের দিকে চলে যাচ্ছি। তো দেখো নেক্সট স্লাইডিং খুলে গেছে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি এই যে আমাদের অফিসিয়াল চ্যানেল আছে, এর যদি ক্লার্কশিপ ব্যাচে তোমাদের ভর্তি হতে চাও তাহলে পাশে দেওয়া নম্বরটি বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে তোমরা গিয়ে ক্লার্কশিপ বলে মেসেজ করো, তোমাদেরকে গ্রুপে ইনক্লুড করে দেওয়া হবে। এছাড়াও তোমাদের আরও কিছু নতুন নতুন তথ্য জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ সেগুলিতে প্রতিনিয়ত ফলো রেখো। তো আজকের মতন এতটুকু, দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা, জয় হিন্দ।